রাতের নির্জনতা চারপাশে ছড়িয়ে পড়েছে। কোলাহলের শহর এখন একটু শান্তপ্রায়, ধরে নেওয়া যায় নীরব। আকাশের তারা মিটমিট করছে, কিন্তু ছাদের এক কোণে পড়ে থাকা মেহের যেন এই নীরবতার থেকেও নিঃসঙ্গ। মেহের কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে। শরীরটাও আর সাড়া দিচ্ছে না। অবশেষে চোখ বুজে আসে তার। বুকের ভেতর জমে থাকা অগণিত কষ্ট নিয়ে শূন্যতার মাঝে হারিয়ে যায়। রাত গভীর হয়েছে। শহর ঘুমিয়ে গেছে, কিন্তু ছাদের এক কোণে মেহের একা পড়ে আছে। ঠান্ডা বাতাস এলোমেলো চুলগুলো উড়িয়ে দিচ্ছে, গালের ওপর শুকিয়ে যাওয়া কান্নার দাগ যেন সাক্ষী হয়ে আছে তার যন্ত্রণার। মেহের কাঁদতে কাঁদতে অবশেষে নিস্তেজ হয়ে গেছে। শক্ত হয়ে যাওয়া চোখের পাতা ভারী, হৃদয়ের গভীরে জমে থাকা কষ্ট তাকে নিঃশেষ করে দিয়েছে। আন্ডারস্কোর আরুষ যখন ফিরে আসে, তখন ঘরটা শূন্য। কোথায় মেহের? শিউলি আন্টি জানায়, সন্ধ্যার আগে আগে ছাদে গিয়েছে। এরপর থেকে মেয়েটাকে আর দেখা যায়নি। আরুষ ভ্রু কুঁচকে তাকায়। এখনো ফেরেনি? কোনো কিছু না ভেবে সোজা ছাদের দিকে পা বাড়ায় সে। ড্যাশ ড্যাশ ড্যাশ। ছাদে উঠে যা দেখে, সেটার জন্য সে প্রস্তুত ছিল না। মেহের মাটিতে গুটিসুটি হয়ে পড়ে আছে নিথর, নিস্তব্ধ। তার শরীরের ভাষাতেই বোঝা যায় কতটা ক্লান্ত, কতটা ভেঙে পড়েছে সে। আরুষ কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকে, চোখে এক অদ্ভুত অনুভূতির ঝিলিক দেখা যায়। তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে মেয়েটার কাছে। একটা দীর্ঘশ্বাস ফেলে, হাত বাড়িয়ে আস্তে করে মেহেরকে নিজের বাহুতে তুলে নেয়। নিস্তেজ শরীর, আর সবকিছুকে ছাপিয়ে গালের শুকনো অশ্রুর দাগ। আরুষের ঠোঁটের কোণে ক্ষীণ তাচ্ছিল্যের হাসি খেলে যায়, নিজের প্রতি ঘৃণাই যেন উকি দিচ্ছে সেখানে। তুমিও কেঁদেছ? আমার জন্য? একবার মেহেরের চুল সরিয়ে দেয় সে, গভীরভাবে মেয়েটার নিষ্পাপ, অথচ ক্লান্ত মুখের দিকে তাকায়। তারপর নিজের অজান্তেই আঙুল ছুঁয়ে দেয় মেহেরের গালে। জানি না, অভিশপ্ত আরশের জন্য তুমি কতখানি জ্বলবে। কণ্ঠটা কাঁপে না, কিন্তু কণ্ঠের গভীরে যে হাহাকার লুকিয়ে আছে তা হৃদয় ঠিকই কাঁপায়। আমায় কি কখনো ক্ষমা করবে? আমি আদৌ ক্ষমা পাওয়ার যোগ্য? নিঃশব্দ রাত তার কথার জবাব দেয় না। কেবল বাতাস এক মুহূর্ত থমকে থাকে, যেন তারাও বোঝার চেষ্টা করছে মেহের কতটা কষ্টে আছে, আর আরুষ। আরুষ কতটা দগ্ধ হচ্ছে নিজের প্রতিশোধের আগুনে। আরুষ কিছু না বলে মেহেরকে শক্ত করে ধরে নিচে নামে। আস্তে করে বিছানায় শুইয়ে দেয় মেয়েটাকে। কিছু বলতে গিয়েও থেমে যায়। গভীর দৃষ্টিতে চেয়ে দেখে মেহেরকে। ঘুমের মধ্যেও বেদনার ছাপ লেগে আছে মেয়েটার মুখে। যেন ঘুমের মধ্যেও ওর আত্মা কাঁদছে। আরুষ ধীরে ধীরে হাত বুলিয়ে দেয় মেহেরের চুলে। একবার চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। তারপর নিঃশব্দে আলো নিভিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। শুধু বাতাস জানে, সেই রাতে আরুষ ঘুমায়নি। আন্ডারস্কোর 60। নিচতলার ঘরটা অন্ধকার, গুমোট গন্ধে ভরা। ঘরের কোণে কোণে ময়লা, পুরনো কাপড়, বিক্ষিপ্ত কাগজপত্র আর একগাদা তেলাপোকা। বাতি একটুও জ্বলে না, খুবছি জানালা দিয়ে অল্প আলো ঘরে ঢুকছে। ঘরের কোণায় পড়ে থাকা এককালের এক হাস্যোজ্জ্বল নারী আজ কেবল এক টুকরো মাটি, এক নিঃশেষ আত্মা। তার রুগ্ন, হাড্ডিসার শরীরে চামড়া লেগে আছে কঙ্কালের মতো। শরীর এতটাই শুকিয়ে গেছে যে হাড়ের গাঁটগুলো, জয়েন্ট স্পষ্ট। শীর্ণ শরীরের ময়লার স্তর, ভেজা কাপড় আর সেই তীব্র দুর্গন্ধ। এ যেন বিভীষিকাময় দৃশ্য। তার চোখ খোল কিন্তু স্থির, সে কি এখনো দেখে? নাকি কেবল ফাঁকা দৃষ্টিতে চেয়ে থাকে? পলক পড়ে না, পাতার ওপর পাতার স্থিরতা কি মৃত্যুর প্রতীক্ষায়? ঠোঁটের কোণায় শুকিয়ে যাওয়া লালার রেখা, ফাঁকা চোখের দৃষ্টি, সে যেন বাস্তবতা থেকে অনেক দূরে। মুখ থেকে বের হওয়া অস্পষ্ট, দুর্বোধ্য শব্দগুলো কোনো ভাষা নয়, শুধু দীর্ঘশ্বাস, ক্লান্তি, এক সমুদ্র দুঃখের সাক্ষী। ঘরে কারো প্রবেশ ঘটল, ভারী পায়ের শব্দে টের পাওয়া গেল। রশিদ খন্দকার। চোখের দৃষ্টিতে দয়া নেই, করুণা নেই। শুধুই ক্রোধ আর নিষ্ঠুরতা। হাতে ধরা চামড়ার বেল্ট শক্ত করে মুঠোয় ধরে আছে। একবারও মহিলাটির দিকে সহানুভূতির দৃষ্টি ফেলার প্রয়োজন মনে করল না সে। সে মহিলাটির সামনে এসে দাঁড়ালো। ক্ষেপা গলায় বলল, তোর ছেলে আমার তিলে তিলে গড়া সাম্রাজ্য এক ঝটকায় ধূলিসাৎ করে দিয়েছে। শব্দের প্রতিধ্বনি যেন ঘরটাকে কাঁপিয়ে দিল। তারপর একটা তীব্র আঘাত। কথা শেষ হতেই তার হাতের চামড়ার বেল্ট ঘরের বাতাস কেটে মহিলার শীর্ণ শরীরের ওপর নেমে এলো নিষ্ঠুরভাবে। বেল্টের আঘাতে শরীর কেঁপে উঠল সে, কিন্তু কোনো আর্তনাদ নেই। শত শত নির্যাতনের সাক্ষী এই দেহ। গায়ে পুরনো ক্ষতের দাগ, কেটে যাওয়া চামড়ার জায়গাগুলোতে গাঢ় কালো দাগ, পচে যাওয়া ঘায়ের চারপাশে জমে থাকা পুজরক্ত। নতুন আঘাতে ঘা ফেটে আবার রক্ত গড়িয়ে পড়ছে। কিন্তু সে আর কাঁদছে না।
দীর্ঘদিনের ভয়ঙ্কর নির্যাতন তাকে ছিঁড়ে ফেলেছে, তার অনুভূতিগুলোকে নিঃশেষ করে দিয়েছে। পাগল, হয়তো তাই। না হলে কেউ এত কষ্ট সহ্য করে জীবিত থাকে কিভাবে? রশিদ খন্দকার পুনরায় প্রহার করল। শরীরটা একটু ঝাঁকুনি খেল, তবে এবারও কোনো চিৎকার নেই, কান্নার শব্দ নেই। শুধু গলার গহ্বর থেকে বের হওয়া এক অব্যক্ত শ্বাস, একটা নিঃশব্দ আর্তনাদ। আচ্ছা, সে কি বেঁচে আছে? নাকি কেবল একটা জীবন্ত মৃতদেহ হয়ে পড়ে আছে? তার মুখের চামড়া শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে রক্ত জমে আছে। ছেঁড়া ব্লাউজের গলা দিয়ে উকি দেওয়া কঙ্কালসার কাঁধ, এককালের সৌন্দর্য এখন যেন পচে যাওয়া মাংস। মাটিতে লুটিয়ে পড়া ছেঁড়া শাড়ি, আলগা হয়ে পড়া আঁচল, পেটিকোটের ছেঁড়া ফিতা, সবকিছুতে তাকে এক বিধ্বস্ত, বিপর্যস্ত জীবন্ত লাশের মতো দেখাচ্ছে। সে কি পাগল, নাকি নিঃশেষ এক প্রতারিত আত্মা মাত্র? রাশেদ ধীর পায়ে তার কাছে ঝুঁকে এলো। ক্রোধে ভারী গলায় বলল, তোর ছেলে আমার থেকে যা যা কেড়েছে, তার দ্বিগুণ আমি ফিরিয়ে আনব। তারপর তোদের একসাথে শেষ করব। মহিলাটি তাকালো না, তাকানোর শক্তি নেই, ইচ্ছেও নেই। তার কোটরে ঢোকা চোখগুলো এক সমুদ্র যন্ত্রণায় ডুবে আছে। তা বোধ হয় সময়ের অন্ধকারে ডুবে যাওয়া নৌকা, যার আলো নিভে গেছে বহু আগে। কিন্তু তবু, সে কি এখনো আশা খোঁজে? এই অন্ধকারের, এই মৃত্যুর ঠিক আগে, কেউ কি জানবে, সে আজও আশায় বেঁচে আছে? কেউ কি জানে, এই চার দেয়ালের অন্তরালে পচে গলে যাচ্ছে তার নিঃশেষ জীবন? অসংখ্য বছর ধরে বন্দি সে। এমন কোনো নির্যাতন নেই যা সে সহ্য করেনি। আজও সহ্য করে যাচ্ছে। কেউ কি জানবে? শরীরটা আরও একবার ঝাঁকুনি খেল বেল্টের আঘাতে, মুখটা নিঃশব্দে মাটির দিকে ঝুঁকে পড়ল। সে কি বোধ করে তার জীবন প্রায় শেষ হয়ে এসেছে? কোনো কিছুই তাকে আর ক্ষত বিক্ষত করতে পারবে না। নাকি এখনো কিছু অবশিষ্ট আছে ক্ষত বিক্ষত করার? _61 শহরের বাতাসে আজ একটা অন্যরকম ভারী ভাব। যেন মেঘ করেছে কারো অশ্রুজলে। মেহের ফোনটা হাতে নিয়ে বারবার ভাবছে, কল করবে কি করবে না। মনে এক বিন্দু স্বস্তি নেই। কোথাও যেন হৃদয় ভস্ম হচ্ছে। শেষমেশ গভীর শ্বাস টেনে সে আবিরের নম্বর ডায়াল করল। রিং হতে না হতেই ওপাশ থেকে আবিরের মোলায়েম কণ্ঠ ভেসে এলো। মেহু পাখি, কেমন আছিস? একটা কোমল, আদুরে কণ্ঠ। মেহেরের কান্না পেয়ে গেল মুহূর্তেই। বুকে হাহাকার জমেছে। সে যে ভালো নেই, একটুও না। গলার কাছে কান্না দলা পাকিয়ে উঠছে, সে কোনোভাবে নিজেকে সামলে কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমায় একটু দেখে যেতে পারবে ভাইয়া? ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতা। আবিরের গলা নরম হয়ে এলো। আবির কিছুক্ষণ চুপ থাকে, এরপর বলে, কোথায় আসবো? শেখ ম্যানশনের সামনে। বিকেল 4:40। আবির শেখ ম্যানশনের সামনে এসে মেহেরকে কল করে। মেহের সময় না নিয়ে মাথায় ওড়না টেনে দ্রুত বেরিয়ে আসে বাইরে। আবির রাস্তার পাশের ব্রেঞ্চে বসেছিল। মেহের তাকে পেছনে থেকে ডাক দেয়, ভাইয়া। আবির পেছনে ফিরে চেয়ে হকচকিয়ে যায়। আজকের মেহেরকে দেখে তার বড্ড অচেনা লাগছে। এই মেহেরকে সে চেনে না। চোখের নিচে কালি, কানের পিঠের চুল এলোমেলো, ঠোঁট ফ্যাকাশে। মেহের ধীর পায়ে এসে সামনে দাঁড়ায়, কিন্তু এক মুহূর্তও নিজের কষ্ট আড়াল করতে পারে না। তারপর, হঠাৎ করেই আবিরের বুকে মুখ গুজে কেঁদে ফেলে। কান্নার শব্দে আবিরের বুকে মোচড় দিয়ে ওঠে। মেহু, কি হয়েছে পাখি? তার কণ্ঠ কাঁপছে। নিঃশ্বাস থেমে গেছে প্রায়। মেহের শক্ত হয়ে আবিরের শার্ট মুঠো করে ধরে, দমবন্ধ করা কণ্ঠে বলে, আমি আমি আর পারছি না ভাইয়া। আবির মেহেরের মাথায় হাত বুলিয়ে দেয়। নিজেকে যথাসম্ভব সামলে বলে, কি হয়েছে, খুলে বল। হাউমাউ করে কাঁদছে মেয়েটা। আবিরের বুকে মনে হচ্ছে ক্রমাগত ছুরি চলছে। প্রেয়সীর কান্না সে কি করে সহ্য করবে? আচ্ছা, যত পারিস কেঁদে নে, কেঁদে নিজেকে হালকা কর। এরপর বল, আমি শুনছি। সত্যি সত্যি মেহের অনেকক্ষণ কাঁদে। আবিরের পরনের খাকি শার্ট ভিজে রংবলে যায়। তবু আবির ধৈর্য নিয়ে অপেক্ষা করে। অন্য কেউ হলে এতক্ষণে বিরক্ত হয়ে যেত, কিন্তু আবির জানে, আজকের কান্না তীব্র। কিছু একটা ঘটেছে। মিনিট পেরিয়ে যায়। তারপর, মেহের ফ্যাকাশে চোখে তাকিয়ে ভাঙা গলায় বলে, আমি আমি প্রেগন্যান্ট। শব্দটা শোনা মাত্রই আবিরের পুরো শরীর অসাড় হয়ে আসে। অনুভব করে, তার কানের ভেতর একটা বিস্ফোরণ হয়েছে। চারপাশে সব শব্দ থেমে গেছে, শুধু এই কথাটার প্রতিধ্বনি কানে বাজছে। প্রেগন্যান্ট। আবিরের দৃষ্টিটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। গলার ভেতর শুকনো মরুভূমির মতো শুষ্ক হয়ে যায়। কিছু বলতে গিয়ে ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বের হয় না। মুহূর্তের জন্য মনে হয়, তার হৃৎপিণ্ডটা বোধ হয় 1 সেকেন্ডের জন্য থেমে গিয়েছিল। তারপর হঠাৎ খুব দ্রুত চলতে শুরু করেছে।
রক্ত যেন উল্টো পথে দৌড়াচ্ছে, মাথার ভেতর সব ওলট পালট হয়ে যাচ্ছে। সে নিঃশ্বাস নিতে চায়, কিন্তু বুকের ভেতর কেউ যেন একটা ভারী পাথর চেপে ধরেছে। আবিরের কাঁপতে থাকা ঠোঁট থেকে শেষমেশ একটা অস্পষ্ট শব্দ বের হয়। এটা সত্যি। তার কণ্ঠ কাঁপছে, যেন নিজেই নিজের শোনা কথাটা ঠিক বিশ্বাস করতে পারছে না। মেহের ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর নিঃশেষ হয়ে আসা স্বরে ফিসফিস করে বলে, মিথ্যে হলেই ভালো হতো ভাইয়া। আমি সহ্য করতে পারছি না। আবিরের বুকের ভেতর কিছু একটা ভেঙে চুরমার হয়ে যায়। দম বন্ধ হয়ে আসে মুহূর্তে। আচ্ছা, তার কি এখন কান্না করা উচিত? কিভাবে কাঁদবে? তার মন কাঁদছে, কিন্তু চোখ দুটো যে বেইমান। ওরা কান্না জানে না। আবির মেহেরের হাত ধরে টেনে ব্রেঞ্চে বসিয়ে দেয়। পাখি, শক্ত হ, কাঁদলে কিচ্ছু বদলাবে না, নিজেকে সামলাতে হবে তোকে। কিন্তু মেহের শক্ত হতে পারে না। সে মাথা নাড়িয়ে, ফাঁকা চোখে তাকিয়ে বলে, বাচ্চাটা আমি রাখবো না ভাইয়া। মেহেরের কণ্ঠে একরকম বেপরোয়া ক্ষোভ, চাপা উন্মাদনা। আবির হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। অতঃপর দু হাতে মুখ ডলে হাঁটু ভেঙে বসে মেহেরের সামনে। মেহেরের হাত দুটো ধরে গভীরভাবে শ্বাস টেনে বলে, পাগলামি করিস না পাখি। নিষ্পাপ শিশুটার কি দোষ? তুই এভাবে একটা প্রাণ নিতে পারিস না। দরকার হলে ওই অসভ্য ছেলেটাকে শর্ত দে, ভালো হলে থাকবি, না হলে আমি দেখব। মেহের তীব্রভাবে, না, বোধক মাথা নাড়ে। আমার নিজের ভবিষ্যতই অনিশ্চিত ভাইয়া। আরেকটা ভবিষ্যৎকে কিভাবে সুন্দর করব? আমি কোনো অভিশাপ বইতে চাই না। আবিরের চোখ দুটো লাল হয়ে ওঠে। সে থেমে থেমে বলে, ওর কি দোষ মেহু? ও নিজে থেকে তো পৃথিবীতে আসতে চায়নি, ওকে আনা হয়েছে। পৃথিবীর আলো দেখার আগেই শিশুটাকে মেরে ফেলবি? আমার মেহু পাখি এত নিষ্ঠুর? আমি বিশ্বাস করি না। মেহের এবার হুহু করে কেঁদে ফেলে। মুখে হাত চাপা দিয়ে বসে পড়ে। আমি তাহলে কি করব ভাইয়া? আমার জীবনের সমাধান কোথায়, বলতে পারো? মেহেরের ভাঙা কণ্ঠ। আবিরের নিঃশ্বাস ভারী হয়ে আছে। বুকের ভেতর কেমন অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সে মেহেরের কাঁধে হাত রাখতেই মেয়েটা কেঁপে ওঠে। নিঃশ্বাস দ্রুত চলছে, চোখ ঝাপসা, কান্নার দমকে আর কথা বলতে পারছে না। শুধু আহত পাখির মতো ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকক্ষণ। তারপর দু হাত দিয়ে মুখ চেপে ধরে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি এই বাচ্চা চাই না ভাইয়া। শব্দগুলো শূন্যে মিলিয়ে যায়। মেহেরের আর্তনাদ মিশে যায় বাতাসে। তবু তার প্রতিধ্বনি আবিরের কানে বারবার বাজতে থাকে। আবির কোনো উত্তর দিতে পারে না। শুধু অনুভব করে, আজ একটা জীবন শেষ হয়ে গেল। হয়তো আরও একটা জীবনও। চারপাশে হৃদয়বিদারক স্তব্ধতা ছড়িয়ে পড়েছে। আবিরের বুকের ভেতর অস্থিরতায় বিস্ফোরণ হচ্ছে। সে তার প্রেয়সীর চোখের পানি মুছে দিতে পারে। কিন্তু তার শরীরের ভেতরে বেড়ে ওঠা অন্য পুরুষের অস্তিত্ব কিভাবে মুছবে? _ 62 সন্ধ্যার নিস্তব্ধতা চাপা উত্তেজনার মতো ঘরের বাতাসে ছড়িয়ে আছে। জানালার পর্দা সামান্য দুলছে। মেহের দাঁড়িয়ে আছে জানালার পাশে, কাচের উপর কপাল ঠেকিয়ে। বুকের ভেতরটা দাউদাউ করে জ্বলছে, নিঃশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। আঙুলগুলো এতটাই শক্ত করে মুঠো করে রেখেছে যে নখের আছড়ে তালুতে দাগ পড়ে গেছে। ওর দৃষ্টি স্থির, অথচ অস্থিরতায় ভারী। এই জীবনটা ওর কাছে একটা নরক। ও মুক্তি চায়, অথচ শেকল আরও শক্ত হয়ে আসছে। পেছনে থেকে ভারী পায়ের শব্দ ভেসে এলো। দরজাটা ধীরে বন্ধ হলো, ভারী কাঠের পাল্লাগুলো একে অপরকে ছুঁয়ে নীরব প্রতিধ্বনি তুলল। তারপর খট, লকের মৃদু শব্দ। মেহের শুনল ঠিকই, তবে পেছনে ফিরল না। আরুষ ধীর পায়ে ওর পেছনে এসে দাঁড়ালো, শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজল। শীতল গলায় কানের কাছে ফিসফিসিয়ে বলল, কংগ্রেস, মিসেস শেখ। মেহেরের পোড়া মন ঝলসে গেল এতটুকু শব্দে। সহ্য করতে না পেরে আরুষকে ধাক্কা দিয়ে সরে দাঁড়ালো মেয়েটা। চোখের রক্তিম লালচে রং দেখে বোঝা যায়, কতটা কেঁদেছে। কাপা কাপা ঠোঁট মুষ্টিবদ্ধ হলো, কণ্ঠে দুঃসহ যন্ত্রণা আর ক্ষোভ। আমার সর্বনাশে খুব খুশি হয়েছেন না? মজা লাগছে আমার শেষ হয়ে যাওয়া দেখতে? আরুষ থমকে তাকিয়ে রইল ওর চোখের গভীর ক্ষতটার দিকে। তারপর ঠোঁটের কোণে হাসি টেনে বলল, খুশি হয়েছি, কিন্তু তোমার সর্বনাশে নয়। আমি তোমার রক্তে, অস্তিত্বে মিশে গেছি। বাবা হচ্ছি। খুশি হব না? মেহেরের গলা থেকে একটা বিষণ্ণ কণ্ঠস্বর বেরিয়ে এলো, তাতে কেবল ব্যঙ্গ মিশে আছে। আপনার কি মনে হয়, এই খুশি আমি টিকিয়ে রাখব? আরুষ এক ধাপ এগিয়ে এল। চোয়ালে শক্তির চাপ স্পষ্ট, চোখের গভীর অন্ধকার আরও গাঢ় হল। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, যান, শহরের প্রত্যেকটা হাসপাতালে এলান করে দিয়েছি, যে তোমার এবরষণ করাবে, তার পেটের নাড়িভুড়ি আমি খুবলে নেব।
আর সবাই জানে আরুষ কথা দিয়ে কথা রাখে। মেহের ফুঁসে উঠল, তপ্ত কণ্ঠে জানালো, হাসপাতালে না গিয়েও বাচ্চা নষ্ট করা যায়। আপনি ভাববেন না আপনার দূষিত রক্ত আমি শরীরে বয়ে বেরাবো। আরুষ মুচকি হাসল, ঠান্ডা, অপ্রকাশিত গাল ভরা হাসি। তোমার শুদ্ধতায় দূষিত রক্তের সব পাপ ধুয়ে মুছে যাবে যান। অর্ধেক তো তোমারও আছে। এই বাচ্চা আমি রাখব না মিস্টার শেখ। আপনি আমার জীবনের অভিশপ্ত অধ্যায়, যা আমি মুছে ফেলব নিরদ্বিধায়। আরুষ এবারে সত্যিই ভয়ঙ্কর রকম শান্ত হয়ে গেল। চোখের ভিতর কালো অন্ধকার। ধীরে ধীরে সামনে এসে মেহেরের চিবুক ধরে বলল, মুছে ফেলার জন্য তোমায় সন্তান দেইনি জান। তুমি এসেছিলে স্বেচ্ছায়, কিন্তু থাকবে আমার ইচ্ছায়। তাতে তোমার ভালো লাগুক বা না লাগুক, আই ডোন্ট কেয়ার। মেহেরের শ্বাস কেঁপে উঠল, শরীরের সব শক্তি এক জায়গায় করে দাঁড়িয়ে রইল ও, কিন্তু চোখের জল আটকে রাখতে পারল না। ভাঙা কণ্ঠে ক্লান্ত সুরে বলল, আপনার কষ্ট হয় না? আমি নিতে পারছি না, আমায় মুক্তি দিন, প্লিজ। আরুষ ওর কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে রইল। তারপর গালে হাত রেখে খুবই শান্ত অথচ ধ্বংসাত্মক স্বরে বলল, কেঁদো না, জান। শক্ত হও। পৃথিবী ভীষণ নিষ্ঠুর। বাঁচতে হলে নিষ্ঠুর হতে হয়। মেহের তীব্র রাগে এক ধাক্কায় আরুষের হাত সরিয়ে দিল নিজের মুখ থেকে। আপনি ইচ্ছে করে আমার সর্বনাশ করেছেন। ইচ্ছে করে। আরুষ এবার আর হাসল না, বরং গভীর চোখে তার শ্বেতপদ্মের দুঃখের চাদর মুড়িয়ে থাকা মুখটা দেখে ধীরে ধীরে বলল, হুম, করেছি। তোমার সর্বনাশটা একরকম ইচ্ছেতে করেছি মেহেরজান। কিন্তু তুমি জানো না, এই সর্বনাশের মাঝেই তুমি আমার সবচেয়ে বড় পাওয়া। আরুষ একটু থামে, অতঃপর খুব ধীর অথচ ভয়ানক স্থির স্বরে বলল, আমি তোমার ভাগ্যের পোড়া লিখন, যা তুমি খণ্ডাতে পারো না। হবে মরণ। মেহের চোখে চোখ রেখে বেপরোয়া স্বরে বলল, মেরে ফেলুন, আমি শান্তি পেয়ে যাই। আরুষ এক ঝটকায় মেহেরকে কাছে টেনে নিল, ঠোঁটে সেই শীতল হাসি। মরে যেতে চাইলে তো মরা যায় না জান। তোমার ধমনীতে আমার রক্ত বইছে। আমাকে ঘৃণা করলেও, আমার অস্তিত্ব তোমার শরীরের প্রতিটা কোষে মিশে গেছে। তুমি চাইলেও আমার থেকে মুক্তি পাবে না। মেহের শ্বাস আটকে ফেলল, চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আপনার স্পর্শে সারা শরীরে কলঙ্ক লেগেছে, লাগুক। কিন্তু এ পাপী স্পর্শ মনের হদিস পায়নি। পাবেও না, আমায় আপনি কখনো পাবেন না। আরুষ গভীর দৃষ্টিতে তাকালো, তার গলার ভারী, আমি তোমায় দেখেছি সর্বাত্মক রূপে। কখনো তুমি আগুন, কখনো আবার প্রশান্তি। কখনো আমার শ্বেতপদ্ম, কখনো ধ্বংসাত্মক বিভ্রম। তুমি আমায় ভেবে প্রতিনয় দূরত্বের রাখো হিসাব। তবে কেন ভালোবাসার নামে দগ্ধ করো অভিশাপ? আমি তো তোমার আগুন কিংবা আশ্রয়। তোমার প্রতিটি রূপেই বিসর্জিত প্রণয়। নারীকে জোর করে বিয়ে করা হারাম। তার সম্মতি ছাড়া তাকে স্পর্শ করা হারাম। এই বাচ্চা জোরজবরদস্তির চিহ্নমাত্র। পুরোটাই অভিশপ্ত। মেহেরের কণ্ঠস্বর আগুনের মতো, কিন্তু ভেতরটা ভেঙে পড়ছে। ঠোঁট কাঁপছে, অথচ চোখের শিখা নেভেনি। আরুষ চুপচাপ তাকিয়ে রইল, ঠোঁটের কোণে শয়তানি হাসি রেখা টেনে বলল, হারাম বলছো? তাহলে আরেকবার বিয়ে করি চলো, হালাল করে ফেলি। মিস্টার শেখ। মেহেরের গলা থরথর করছে, কিন্তু দৃঢ়তা এতটাই তীব্র যে পুরো ঘরটা মৃদু কেঁপে উঠল। আরুষ সামান্য মাথা কাত করল, ঠোঁটের কোণে সেই একই দুষ্টু হাসি। ভয় নেই, এবারের বিয়ে বিনা বাসরের। মেহেরের সারা শরীর জ্বলে গেল। হাত দুটো কাঁপছে, কিন্তু সে কিছু বলল না। আরুষ আরেকটু সামনে এগিয়ে এলো, তার মুখটা কঠিন হলো। ঠান্ডা হুমকি ছেড়ে জানালো, জান, কসম করে বলছি আমার বাচ্চার কিছু হলে তোমার জীবন নরক বানিয়ে রেখে দেব। মারব না, বেঁচে থাকবে শুধু আমার জন্য, বছর বছর বাচ্চা হবে। ভালো লাগবে তখন? মেহেরের নিষ্ক্রিয় চাহনিতে দেখে যাচ্ছে আরুষ নামক পাষাণ ব্যক্তিকে। মাথায় কোনো অনুভূতি খেলছে না। আরুষ চোখ সরু করল, নরম অথচ ভয়ানক স্বরে পুনরায় বলল, তুমি চাইলে তোমায় স্পর্শ করব না, তোমার কোনো কাজে নাক গলাব না। শর্ত শুধু একটাই, তুমি আমার নামে লিখিত থাকবে আজীবন, মিসেস আরুষ শেখ। এটাই তোমার শেষ পরিচয়, তোমার শেষ অবস্থান। উদ্ধৃতি চিহ্ন। আরুষ ধীরে দরজার দিকে এগোলো, একটাও শব্দ করল না। দরজাটা খুলে নিস্পৃহভাবে বেরিয়ে গেল। মেহের শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল, নিজেকেই নিজে প্রশ্ন করল, তার জীবন কি নরকের চেয়ে কম কিছু? রোদ ঝলমলে দুপুর। বাইরে কোলাহল থাকলেও ঘরের ভেতরটা বেশ শান্ত। সদ্য গোসল করে বেরিয়েছে আরুষ। মেহের বিছানায় বসে ঝিমুচ্ছে। আজকাল আরুষের সাথে কথা কমই বলে। শরীর মনে এত শক্তি কই? যেখানে মনোবলটাই ভাঙা। এক পলক মেহের পানে তাকিয়ে গায়ে শার্ট চড়ালো আরুষ।
শার্টের বাটনগুলো লাগাচ্ছিল এমন সময় ফোন স্ক্রিনে হৃদ কলিং ভেসে উঠতেই আরুষের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। চোখের গভীরে একরকম শীতলতা। ধীরস্থির হাতে ফোন রিসিভ করে, কণ্ঠে কোনো উত্তেজনা নেই, বরং তীব্র এক ঘৃণা। তুই আমাকে ফোন করেছিস কেন কুত্তার বাচ্চা? হৃদ ব্যঙ্গাত্মক হাসল, যেন এমন আচরণ তার কাছে স্বাভাবিক। কণ্ঠে ঠান্ডা বিদ্রুপ। কুল ডাউন ব্রো, ক্ষেপে যাচ্ছ কেন? মা আলাদা তাকে কি? বাপ তো আমাদের একটাই। ভাই হই তোমার, খোঁজখবর নেব না? আরুষ ঠোঁট বাঁকাল, গলার স্বর একই রকম শান্ত, কিন্তু তাতে এমন শীতলতা যা রক্ত হিম করে দেয়। জারজ সন্তান তুই। আমার বাবা তোর মা কে টাচ করেনি। ডিএনএ টেস্ট করিয়ে নিস। জিজ্ঞেস করিস কার পাপের ফসল আমার বাবার নামে চালিয়ে দিচ্ছে আয়েশা খন্দকার। উদ্ধৃতি চিহ্ন। হৃদ হেসে কণ্ঠ আরও নরম করে, অথচ শব্দের প্রতিটা কোণায় বিষ ছেটানো। ব্রো, রক্ত কথা বলে ডিএনএ টেস্ট লাগবে না, আয়নার সামনে দাঁড়াও, দেখবে আমরা ভাই ভাই। শকুনের ছানা কখনো বাজপাখি হতে পারে না। আবারও হৃদের চাপা হাসির শব্দ শোনা গেল। বিদ্রুপে ভরা কণ্ঠে সে বলল, কে শকুন আর কে বাজপাখি সময় বলবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ব্রো। ভাবিকে আমার সালাম। বলেই কল কাটল হৃদ। ড্যাশ ড্যাশ ড্যাশ। আরুষের চোয়াল শক্ত হয়ে আছে। হাত মুষ্টিবদ্ধ। রাগে গজতে গজতে সোজা রুহুল শেখকে কল দিল সে। প্রথমবার, দ্বিতীয়বার, অবশেষে তৃতীয়বারে ওপাশ থেকে ফোন রিসিভ করলেন রুহুল শেখ। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই আরুষ প্রশ্ন ছুড়ে দিল, গলার স্বর আগের মতোই ঠান্ডা, কিন্তু তাতে এমন শীতলতা যেন হাড়ের ভেতর পর্যন্ত প্রবেশ করে। সত্যি করে বলো, আয়েশা খন্দকারকে তুমি কখনো ছুঁয়েছিলে? ওপাশে গভীর নীরবতা। বজ্রাঘাতের মতো আঘাত হানল প্রশ্নটা। রুহুল শেখ প্রথমে থমকে গেলেন, চোখে মুখে আধার নেমে এলো তার। এক মুহূর্তের জন্যও ভাবতে পারেননি, তার নিজের ছেলে তাকে এমন প্রশ্নটি করতে পারে। মেহের এতক্ষণ নীরবে দেখছিল সবটা। এবার আর সহ্য হলো না। তীব্র ঘৃণার চোখে চেয়ে তেতো কণ্ঠে ধমকে উঠল সে। বাবা হয় আপনার, একটু তো লাজলজ্জা রাখুন। ছিহহ। আরুষ মেহেরের দিকে চোখ গরম করে তাকালো। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, তাতে একরকম ধ্বংসাত্মক আগুন জ্বলছে। ঠান্ডা, কঠিন স্বরে আরুষ বলল, চুপ, আমাদের মধ্যে কথা বলবি না। তারপর আবার ফোনের ওপাশে ফিরে গেল, এবার গলার স্বর আরো কঠিন, আরো স্থির। তুমি চুপ কেন, বলো, ডিড ইউ টাচ হার? রুহুল শেখ এবার চোখ বন্ধ করলেন। গলায় ক্লান্তি ফুটে উঠল। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরুষ, আমি তোমার বাবা। আরুষ কোনো আবেগ দেখালো না। কণ্ঠে কোনো চিৎকার নেই, বরং ঠান্ডা এক বিষাক্ত শীতলতা। হৃদ তোমার সন্তান? ডিড ইউ টাচ হার? সেই ইয়েস অর নো? উদ্ধৃতি চিহ্ন। রুহুল শেখের কণ্ঠ নিস্তেজ, গলায় একটা ভার টের পাওয়া গেল। না। আরুষ প্রতিটা শব্দ কানে গেঁথে নিচ্ছে। কঠোর বাক্যে বলল, ভেবে বলো, মনে করে বলো, আমি সত্যি জানতে চাই। রুহুল শেখ এবার আরো গম্ভীর হয়ে গেলেন। বিষণ্ণ কণ্ঠে বললেন, না, এমন কিছু ছিল না। হৃদ আমার সন্তান নয়। আমি শুধু একটা পাপ জন্ম দিয়েছি। আগে জানলে সাবধান হতাম। আমার দুর্ভাগ্য। এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর আরুষের ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটল। ধীর, শীতল স্বরে বলল, আমি পাপী কিন্তু তুমি খুব ভালো, বাবা। আর আমি তোমার সৌভাগ্যবান ছেলে। লাভ ইউ বাবা। উদ্ধৃতি চিহ্ন। কথা শেষ করে কল কেটে দেয় আরুষ। মেহের অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে দেখে আরুষের উন্মাদনা। মাহিনুর আন্টি ঠিক বলেছিলেন, সাইকোট্রপিক ড্রাগসের প্রভাব ভয়াবহ করে দিয়ে গেছে আরুষকে, ভয়াবহ। _63 মুড সুইং নিয়ে মেহের ড্রয়িং রুমে বসে আছে। ক্লান্ত, নির্জীব শরীর, মন বেজায় অস্থির। টিভির রিমোট চেপে একের পর এক চ্যানেল বদলাচ্ছে, কোনো কিছুতেই মন বসছে না। হঠাৎ ওর চোখ আটকে যায়, লাইভে চলা ব্রেকিং নিউজ ও স্ক্রিনের উপরে বড় বড়, গা শিউরে দেওয়া অক্ষরে লেখা। বিশিষ্ট ব্যবসায়ী রুহুল শেখের একমাত্র ছেলে আরুষ শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। মেহেরের আঙুল থমকে গেল রিমোটের বোতামের ওপর। যেন শরীরে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। এক মুহূর্তের জন্য দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। শরীরের ভেতর দিয়ে শীতল স্রোত বয়ে গেল, কেউ যেন বরফ জল ঢেলে দিয়েছে হাড়ের ভেতর পর্যন্ত। বুকের ভেতর দম আটকে আসছে, গলার কাছে কি যেন শক্ত হয়ে আটকে গেছে। মেহের বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। সে দেখতে ভুল করছে না তো? মেহের রিমোটের বোতাম চেপে টিভির ভলিউম বাড়িয়ে দিল। স্ক্রিনের নিচে ভেসে ওঠা বড় বড় অক্ষরে স্পষ্ট লেখা, আরুষ শেখ। চোখ স্থির হয়ে গেল সেখানে।
মাথার ভেতর সবকিছু গুলিয়ে যাচ্ছে। আরুষ ধর্ষক, মেহের ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো স্ক্রিনের দিকে। আরুষের হাস্যোজ্জ্বল ছবির ওপরে দাগ কেটে জুড়ে দেওয়া হয়েছে কলঙ্কের তকমা। তার নামের আগে জুড়ে দেওয়া হয়েছে ভয়াবহ ট্যাগ, ধর্ষক। রিপোর্টার দুর্দান্ত ক্ষিপ্রতায় একের পর এক বাক্য ছুড়ে দিচ্ছে দর্শকদের দিকে। দর্শক, গতকাল সন্ধ্যায় এক তরুণী টিউশনি শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ একটি গাড়ি তার গতি রোধ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির ভেতর থেকে নেমে আসে এক যুবক। অনেকে দাবি করছেন তিনি বিশিষ্ট ব্যবসায়ী রুহুল শেখের একমাত্র পুত্র, আরুষ শেখ। দর্শক, তরুণীটিকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গাড়ির মধ্যেই তার উপর শারীরিক নির্যাতন চালিয়ে মাঝরাতে ফেলে যায় একটি জনশূন্য এলাকায়। সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়। আরও বিস্তারিত জানতে চলুন, শুনি সেই তরুণীরা মুখ থেকেই। মেহেরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসল। টিভি স্ক্রিনে ফুটে উঠল একটা বিধ্বস্ত মুখ। ক্লোজ শটে দেখা গেল তার ফোলা চোখ, ক্লান্তি, ভয়ের অসংখ্য রেখা। কাঁপতে থাকা ঠোঁটগুলো যেন জোরতা কাটিয়ে কিছু বলতে চাইছে, কিন্তু শব্দগুলো তার কণ্ঠেই আটকে যাচ্ছে। মেহেরের পুরো শরীর শক্ত হয়ে গেল। তার সামনে, ক্যামেরার আলোয় মুখ তুলে বসে আছে অনিমা। মেহেরের বেস্ট ফ্রেন্ড। শরীরের ভেতর দিয়ে প্রবল ঝাঁকুনি খেলছে। অনিমার চোখের নিচে গাঢ় অন্ধকার, চেহারায় ভীতির ছাপ। তার ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে অনবরত জল ঝরছে, হাতজোড়া শক্ত করে চেপে রেখেছে বুকে। সে কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর যেন সমস্ত মানসিক শক্তি একত্রিত করে চোখ বন্ধ করল। গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আরুষ শেখ, আমাকে। কণ্ঠ থেমে গেল। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর বাঁধ ভাঙা কান্না। অনিমার চোখ দিয়ে অঝরে জল ঝরছে, কাঁধ কাঁপছে তার। ভয় আর যন্ত্রণার সঙ্গে যুদ্ধ করে, প্রচণ্ড কষ্টে ঠোঁট খুলল সে। আমি টিউশনি করিয়ে ফিরছিলাম। হঠাৎ কালো রঙের একটা গাড়ি সামনে এসে দাঁড়ালো। আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে জোর করে তুলে নিল। গাড়ির ভেতর আমি চেষ্টা করেছিলাম পালানোর, আমি কেঁদেছিলাম, অনুনয় করেছিলাম, কিন্তু ছেলেটা, আরুষ শেখ, আমাকে ধর্ষণ করেছে। সারা দেশ শুনল, দেখল, বিশ্বাস করল। কিন্তু মেহেরের মনে হলো সে কোনো দুঃস্বপ্ন দেখছে। কেউ যেন তার বুকে পাথর বেঁধে দিয়েছে। মেহেরের দৃষ্টির সামনে সবকিছু ঘোলা হয়ে আসছে। নিঃশ্বাস আটকে আসছে, শরীর অসাড় হয়ে যাচ্ছে। ওর বুকের ভেতর কেমন জানি শূন্যতা এসে হানা দিয়েছে। চারপাশের সব শব্দ দূরে দূরে সরে যাচ্ছে। মাথার ভেতর শুধু গুঞ্জন করছে একটাই প্রশ্ন, কিভাবে সম্ভব? কিভাবে? মেহেরের চারপাশের পৃথিবী দুলছে। মাটি সরে যাচ্ছে পায়ের নিচ থেকে। অনিমা মিথ্যা বলার মেয়ে নয়। সে কখনো মিথ্যে বলতে পারে না। কিন্তু, আরুষ কি সত্যিই কাজটা করেছে? মেহেরের শিরদাঁড়া দিয়ে ধীরে ধীরে শীতল স্রোত বয়ে গেল। শরীরের প্রতিটি কোণায় শিরশিরে এক যন্ত্রণা ছড়িয়ে পড়ছ, যা আগে কখনো অনুভব করেনি। বুকের ভেতর আগুন জ্বলছে। মেহের ঠোঁটের কোণে অদ্ভুত এক কাঁপুনি অনুভব করল। তার ভেতর মানবী চিৎকার করে উঠল দুটো বিপরীত অনুভূতি নিয়ে। এসব মিথ্যে। কিন্তু অনিমা তো মিথ্যা বলে না। দৃষ্টি ঝাপসা হয়ে গেল। সমস্ত অনুভূতি যেন শূন্য হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছে না। মেয়েটা আর দাঁড়িয়ে থাকতে পারে না, হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে। বুকের মধ্যকার ভারী নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছে। আরুষ। মেহেরের ঠোঁট ফাঁক হলো, কিন্তু কোনরূপ শব্দ বের হলো না। বুকের ভেতরটা ধকধক করছিল, শিরশির করে কেঁপে উঠছিল তার ফিন্ন শরীর। মেহেরের চোখ বেয়ে নেমে এলো টলমলে জলধারা। হতাশা, ব্যথা, বিশ্বাস ভাঙার যন্ত্রণার মিশ্রণে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মেহেরের গলা ভাঙল, চোখ দিয়ে ঝরে গেল রক্ত অশ্রু। আহত স্বরে কঠিন বাক্য প্রতিধ্বনিত হল। আপনি এত নিচে নামতে পারলেন? আপনি বলতে পারতেন আপনার ক্ষুধা পেয়েছে, নরপশুর মতো রাস্তার নিরীহ মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন ছিল না। আমি আপনার ক্ষুধা নিবারণ করতাম। মেহের দরজার ফ্রেম ধরে দাঁড়িয়ে কথাগুলো ছুড়ে দেয় আরুষের দিকে। গলার স্বর ধারালো ছুরির মতো। মুখের রেখাগুলো কঠিন, চোখ ভয়ঙ্কর ঠান্ডা। অথচ বুকের ভেতর কিছু একটা ছটফট করছে, কিছু একটা দপদপ করে জ্বলছে। কথাগুলো শুনতে বেশ সহজ, সরল মনে হলেও মেহেরের অন্তরে সেগুলো দাবানল হয়ে জ্বলছে। আরুষ সোফায় হেলান দিয়ে বসেছিল, মুখে সেই চিরচেনা নির্লিপ্ততা ভাব। মেহেরের তীক্ষ্ণ বাক্য শুনে কেন জানি সে হেসে ফেলল, একটা গা ছমছমে হাসি। আমার মন, পেট সবকিছু ভর্তি জান। তুমি আমায় পূর্ণ করে দিয়েছ। বাইরের খাবারে আর রুচি আসে না। ঘরেরটা বেশি হেলদি, ইট হালাল। মেহেরের রক্ত যেন টগবগ করে ফুটে উঠল। ঠোঁট শক্ত হয়ে এলো। সে ধীর পায়ে ঘরে প্রবেশ করল।
সামনের টেবিলে খবরের কাগজটা এলোমেলোভাবে ছড়িয়ে আছে। কাগজে মোটা অক্ষরের শিরোনাম, বিশিষ্ট ব্যবসায়ী ছেলে আরশ শেখ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। মেহের ধীর পায়ে এগিয়ে এসে কাগজটা তুলে নিল। এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল। ঠোঁটের কোণে অনুচ্চারিত কিছু শব্দ, যেন শ্বাসের সাথে বেরিয়ে আসছে অভিশাপের মতো। এরপর ছুঁড়ে দিল কাগজটা আরশের দিকে। এটা কি? আরশ একবার নিচে পড়ে থাকা কাগজের দিকে তাকালো, তারপর ধীর গতিতে দৃষ্টি ফেরাল মেহেরের দিকে। যেন এই অভিযোগ তার কাছে দুধভাত। খবরের কাগজ, মানুষ পড়ে, মেহেরের কপালের শিরাগুলো টানটান হয়ে উঠল। ক্ষিপ্ত স্বরে বলল, আপনি আমার সঙ্গে খেলছেন? আরশ ঠোঁট বাঁকিয়ে হাসল, সেই ধীর বিষমাখা হাসি। খেলাধুলার মুডে নেই, বউ প্রেগন্যান্ট। গভীর স্পর্শ এখন মানা। মেহেরের শ্বাস ভারী হয়ে এলো। চোখ দুটো রক্তিম, যেন ভিতরে দাউদাউ আগুন জ্বলছে। কাজটা আপনি করেছেন কিনা, হ্যাঁ অথবা না, এ উত্তর দিন। এক মুহূর্তের নীরবতা। আরশের মুখের নির্লিপ্ততা ভাব মুছে গেল। গভীরভাবে তাকালো মেহেরের চোখে, যেন দৃষ্টি ভেদ করে তার মনের ভিতর ঢুকে পড়তে চায়। তুমি কি মনে করো? মেহেরের ভিতরে এক অজানা ঝড় বয়ে গেল, কিন্তু বাইরে থেকে মেয়েটা পাথরের মতো কঠিন থাকার চেষ্টা করছে। নিজেকে শক্তপোক্ত প্রমাণ করতে এটুকু স্যাক্রিফাইস করতে হচ্ছে। সত্য কারো মনগড়া ধারণায় প্রতিষ্ঠিত নয়। আর আমি সেই সত্য খুঁজছি। আরশ এক ধাপ এগিয়ে এলো। আলো আধারির মাঝে চোখ দুটো অদ্ভুত রকমের শান্ত। সত্য কাকে বলে, মেহের? যা মানুষ বিশ্বাস করতে চায়? যার পাশে যুক্তি নেই, প্রমাণ নেই, শুধু গল্পমাত্র? মেহেরের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। কি বলতে চাইছেন, সব মিথ্যে? আরশ কোনো উত্তর দিল না। মেহেরের গলা কেঁপে উঠল, কণ্ঠস্বর ভেঙে এলো। পরিষ্কারভাবে বলুন, সত্যটা কি? আরশ আরেক ধাপ এগিয়ে এলো, এত কাছাকাছি যে মেহের তার শ্বাস টের পাচ্ছে। চোখের গভীরে এক অদ্ভুত শূন্যতা, এক ভয়ঙ্কর নীরবতা। সত্যের চেয়ে মানুষ গল্প বেশি পছন্দ করে, জান। আর যখন গল্পটা আমার মতো কাউকে ঘিরে, তখন তা আরও বেশি আকর্ষণীয়। মশলাদার। মেহেরের ঠোঁট কেঁপে উঠল। একটা ভীষণ কৌতূহল তার চারপাশে জাল বিছিয়ে দিয়েছে যেন। একনিষ্ঠ দৃষ্টিতে সে আরশের মুখ দেখছে। কিন্তু সেই মুখের অতল গভীরে কি আছে? অন্ধকার, পাপবোধ, নাকি এক অব্যক্ত যন্ত্রণা, যা কেউ কখনো দেখতে পায় না? মেহেরের বুকের মাঝে এক ফোঁটা সন্দেহ গেঁথে গেল। আরশ নিঃশব্দে হাসল, পেছনে বোধ হয় বিষাদময় দীর্ঘশ্বাস। কি দেখছ, মেহেরজান? মেহেরের ঠোঁট কাপল, কণ্ঠস্বর ভেঙে এলো। আপনি কাজটা ঘটিয়েছেন, যেমনটা আমার সাথে করেছিলেন? ঠোঁটের কোণে ফুটে উঠল বিষাদমাখা হাসি। তোমার মন আমায় অপরাধী ঘোষণা করে ফেলেছে, জান। আমার কোনো স্বীকারোক্তি নেই। তোমার এই তীব্র বিশ্বাস, ঘৃণায় ভরা দৃষ্টি আমায় বুঝিয়ে দেয়, আমিটা ভীষণ পাপী। মেহেরের বুকটা কেঁপে উঠল। চোখ ফেটে বেরিয়ে আসতে চাইল অশ্রুজল। এই মানুষটা তার স্বামী। সে কি জানে, কত যন্ত্রণা বুকে চেপে জেরা করছে মেয়েটা? শুধুমাত্র একটুখানি মুক্তি পাওয়ার জন্য? শুধুমাত্র একটুখানি বিশ্বাস নিয়ে বাঁচার জন্য? তার স্বামী ধর্ষক নয়, হতে পারে না। তার স্বামী ধর্ষক হতে পারে না। নোনাজলে চোখ দুটো টলমল করছে। বলতে ইচ্ছে করছে, একবার বলুন, এসব মিথ্যে। কিন্তু শব্দগুলো যেন কণ্ঠনালীতে আটকে গেছে। জোর গলায় শব্দগুলো বের হচ্ছে না। ঘরের কোণে সাপ থাকলে মনে হয় সারা ঘরে সাপ দৌড়চ্ছে, ঠিক এক ফোঁটা অবিশ্বাসের মতো। আরশ মেহেরের চোখে লুকায়িত যন্ত্রণা বোধ হয় একটুখানি উপলব্ধি করল। ধীরস্থির স্বরে বলল, কাঁদে না, জান। যে কাঁদে, তার জীবনের কোনো দাম থাকে না। আবেগগুলো শক্ত মুঠোয় ধরতে শিখো। তুমি তাদের নিয়ন্ত্রণ করবে, ঠুনকো আবেগ তোমায় নিয়ন্ত্রণ করার অধিকার রাখে না। মেহের নীরব রইল। বুকের ভিতর প্রশ্নগুলো সাইক্লোনের মতো ঘূর্ণি তুলছে। কিন্তু উত্তর? যার চোখে অবর্ণনীয় অন্ধকার সারাক্ষণ খেলা করে তার কাছে কি উত্তর আশা করা যায়? _64 হাসপাতাল চিরকালই এক ব্যস্ততার কেন্দ্র। রোগীদের যন্ত্রণা, আতঙ্কিত স্বজনদের ছুটোছুটি, ডাক্তারদের ব্যস্ত পায়ের শব্দ, সব মিলিয়ে যেন এলোমেলো বিশৃঙ্খলা। সদর হাসপাতালের করিডোরে মানুষের ঢল, কেউ চিকিৎসকের অপেক্ষায়, কেউ কান্নাকাটি করছে, কেউ বা নির্বিকার বসে আছে খবরের আশায়। মেহের ব্যস্ত করিডোর পেরিয়ে ভিতরে ঢুকল। পায়ের নিচে হাসপাতালের পুরনো মোজাইকের ফাটল ধরা টাইলস। হাসপাতালের দেয়ালগুলো বিবর্ণ, যেন ক্লান্ত হয়ে গেছে বছরের পর বছর মানুষের কান্না শুনতে শুনতে। সে দ্রুত কয়েকজন নার্সকে পাশ কাটিয়ে নির্দিষ্ট কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। দরজার বাইরে কয়েকজন দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে, কেউ কেউ আর চোখে মেহেরের দিকে তাকাচ্ছে।
মেহের কোনোদিকে একবারও না তাকিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভিতরে ঢুকতেই প্রথমে মনে হলো এখানে যেন হাসপাতালের কোলাহল পৌঁছায়নি। ঘরটা অপেক্ষাকৃত শান্ত, কিন্তু সেটা প্রশান্তির নয়, একটা থমথমে, গুমোট নীরবতা। সাদা বিছানায় অনিমা পড়ে আছে। নিস্তেজ, বিধ্বস্ত, যেন শরীরের সমস্ত শক্তি শুকিয়ে গেছে, শুধু দেহটাই পড়ে আছে। অনিমার চুলগুলো এলোমেলো, চোখ ফুলে লাল। মেহেরের উপস্থিতি টের পেয়ে অনিমা প্রথমে তাকিয়েই বুঝতে পারল না সে বাস্তবে আছে নাকি কোনো দুঃস্বপ্নে। তারপর দুহাতে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে ফেলল। মেহের। একটা নাম, একটা কান্নার চাপা চিৎকার, হাসপাতালের কোলাহলে হারিয়ে যেতে যেতে আবার ফিরে এলো মেহেরের কানে। অনিমা কাঁদতে কাঁদতে কাঁপছে, শ্বাস নিতে পারছে না ঠিক মতো। আমি জানতাম তুই আসবি, তোকে না বলে মরতেও পারতাম না। কথাগুলো যেন কান্নার সাথে মিলেমিশে একটা বিচ্ছিন্ন সুরের মতো শোনালো। মেহেরে ধীর পায়ে এগিয়ে গেল অনিমার দিকে। তার চোখে অন্যরকম স্থিরতা, যেন সময়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মেহের অনিমার পাশে গিয়ে বসল। কোলের উপর রাখা অনিমার হাতটা আলতোভাবে ধরল। এখন কেমন আছিস? কণ্ঠস্বরে আশ্চর্যজনক স্বাভাবিকতা, যেন কিছুই হয়নি। অনিমা ফোপাতে ফোপাতে বলল, আমি আর পারছি না, আর নিতে পারছি না। তার কণ্ঠ আটকে গেল, শরীরটা আরো কুঁকড়ে গেল বিছানার এক কোণে। চোখ টলমল করছে। মেহেরের চোখের পাতা একবারও কাঁপল না। আঙুলগুলো শক্ত হয়ে বসেছে হাতের তালুর ভাঁজে। অনিমা গভীরভাবে শ্বাস নিল, চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। মেহের ধীরস্থির চাহনিতে তাকিয়ে আছে। কোনো প্রতিক্রিয়া নেই, শুধু শোনার অপেক্ষা মাত্র। অনিমা ফিসফিস করে বলল, ওই শয়তানটা তোর স্বামী? আমাকে ও। একটা শব্দই অস্পষ্ট, অনুচ্চারিত। কেবল বাতাসে ঝুলে রইল। মেহের 1 ইঞ্চি নড়ল না, শুধু শ্বাসের গতি সামান্য ভারী হল। অনিমা পুনরায় বলার চেষ্টা করল, তোর স্বামী। কথাটা যেন ঠোঁটের কাছে এসেই গলার ভেতর গেঁথে গেল। মেহের সামান্য ঝুঁকে এল, ও শুনতে চায়, অথচ কিছুই বলছে না। অনিমা গলার স্বর আরো নিচু করল, আমার জীবন শেষ করে দিয়েছে মেহের। আমার কি দোষ ছিল? মেহের নিঃশব্দে চেয়ে থাকে অনিমার দিকে। দৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, যেন পাথর হয়ে বসে আছে মাত্র। চোখে কোনো বাড়তি প্রতিক্রিয়া নেই। শুধু হাত বাড়িয়ে অনিমার মাথায় রাখল। শান্ত হ, আমি আছি। শব্দগুলো ঠান্ডা, স্থির, তবে তা সান্ত্বনার, নাকি অন্য কিছু অনিমা ঠিক বুঝতে পারল না। এক পাশে রাখা হাসপাতালের রিপোর্টের দিকে মেহের এক ঝলক তাকালো। তারপর ধীরে ধীরে সেটাকে হাতে তুলল। মাত্র 1 সেকেন্ডের জন্য, আবার নামিয়েও রাখল। ঘরের বাতাস ভারী থেকে আরো ভারী হতে থাকল। অনিমা আবার কেঁদে উঠল। মেহের বসে রইল বোবা যন্ত্রের মতো। একদম নিষ্পন্দ, নির্বিকার। চোখের কোণের গভীর শূন্যতা নীরবে সবকিছু গিলে নিচ্ছে। তার কি কষ্ট হচ্ছে? যন্ত্রণাগুলো কি ভাষা শুষে নিল কণ্ঠনালী থেকে নাকি অন্য কিছু? _65 আবিরের বাসার কলিংবেল চেপে দাঁড়িয়ে আছে মেহের। দিনের সাদা আলো চারপাশে ছড়িয়ে থাকলেও মেহেরের মুখে কোনো প্রাণ নেই। চেহারা একেবারে নির্জীব, যেন সমস্ত রং ধুয়ে গেছে জীবনের ক্যানভাস থেকে। চোখের গভীরে অস্থির এক ঝড় উঠেছে, অথচ বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই। কান্না নেই, আহাজারি নেই, তবু মনে হয় তার ভেতরটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে নীরব ধ্বংসস্তূপের মতো। অনুভূতির শব্দগুলো এতটা চাপা যে তা কেউ শুনতে পায় না, কেউ বুঝতেও পারে না। হৃদয় ভাঙার শব্দ যদিও কারো শোনার কথা নয়, কিন্তু আবির একবার তাকিয়েই বুঝতে পারে মেহের ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সে দরজা খুলে স্থির হয়ে চেয়ে থাকে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা তার চিরচেনা মেহের, কিন্তু আজ তাকে চিনতে কষ্ট হচ্ছে। চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ, ঠোঁট শুকিয়ে গেছে, শ্বাস নিতে কেমন যেন কষ্ট হচ্ছে। কি অবস্থা হয়েছে মেয়েটার? মেহু, শব্দটা চাপা অথচ হাজারো উদ্বেগ লুকানো। মেহের কোনো কথা না বলে ভেতরে ঢুকে গেল। আবির দরজা বন্ধ করে পিছু পিছু এলো। সে কিছু বলার আগেই মেহের ধপ করে সোফায় বসে পড়ল মাথা নিচু করে। হাতের আঙুলগুলো শক্ত করে চেপে ধরল। তবে সে কাঁদছে না, একটুও না। আবির ধীরে ধীরে এগিয়ে এসে পাশে বসে বলল। কণ্ঠে ভীষণ আকুতি নিয়ে বলল, নিজেকে কেন আগুনে বিসর্জন দিচ্ছিস মেহু? আমার কষ্ট হয়, তুই প্লিজ ফিরে আয়। মেহের একদম নিঃশব্দ হয়ে বসে রইল। কোলের উপর মেহেরের রাখা হাতটা কাপা কাপা হাতে ধরল আবির। স্পর্শগুলো কেমন অচেনা ঠেকে তার। ধক করে মনে করাই, এই মেয়েটা অন্য কারো অধিকার। কিন্তু আবির ওর হাত ছাড়ে না। আলতো করে ধরে ধীর স্বরে বলে, আমি সব শুনেছি, এখনো তুই ওখানে পড়ে থাকবি? এখনো?
মেহের এবার চোখ তুলে তাকালো। তার দৃষ্টি ধারালো, অথচ কেমন যেন শূন্য। দেখে মনে হবে কত বছরের ক্ষত জমে আছে সেখানে। মেহের তার হাতে রাখা খামটা আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, ফরেনসিক টেস্টের রিপোর্ট, এটার রি-টেস্ট কপি চাই। আবির হতবাক হয়ে দেখল কয়েক সেকেন্ড খামখানা, অতঃপর মেহেরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। কিসের রিপোর্ট? উদ্ধৃতি চিহ্ন, অনিমার ফরেনসিক টেস্ট। এইবার আবিরের ধৈর্য হারায়। সে বেজায় ক্ষেপে উঠল, রাগী সুরে বলল, ফরেনসিক টেস্ট করালেই সত্যি বদলে যাবে না মেহু। ও একটা কুলাঙ্গার, ওর ফাঁসি হওয়া উচিত। উদ্ধৃতি চিহ্ন। মেহের নির্লিপ্ততা চাহনিতে একবার তাকিয়ে থেকে চোখ বুজে নিল। আবিরের বুকের ভেতর চাপা কষ্ট পাকিয়ে উঠেছে। ও জানে, এই মেহের সহজে ভাঙে না। কিন্তু আজ মেয়েটা চূর্ণ বিচূর্ণ হয়ে বসে আছে ওর সামনে। এই যন্ত্রণা কি সওয়া যায়? আবির একবার মনে মনে গুমোট শ্বাস নিল। তারপর থমকে দাঁড়িয়ে মেহেরের দিকে অস্থির হয়ে তাকিয়ে বলল, আমি তোকে জানোয়ারটার কাছে রাখব না। তুই না আসলে জোর করে টেনে আনব। তুই আমার কাছে থাকবি। তোর আর তোর বাচ্চার দায়িত্ব আমার। এটাই শেষ কথা। মেহের আবিরের দিকে এক প্রহর চেয়ে থেকে ঠান্ডা, শূন্য কণ্ঠে সে বলল, তোমরা আমায় পেয়েছ কি? যে যার সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দাও। আমিও তো মানুষ, চিড়িয়াখানার পশু নই। আবির গভীরভাবে মেহেরের দিকে তাকায়। কিছুক্ষণ দুজনের মাঝখানে নিস্তব্ধতা জমে থাকে। হঠাৎই আবির খুব আস্তে করে বলে, আমায় বিয়ে করবি মেহু? মেহের প্রথমে চমকে উঠে। কয়েক সেকেন্ড পেরোয়। এবারে কিছুটা অস্বস্তি জন্মে তার মাঝে। চোখে ঠান্ডা অনুভূতি, মুখে কোনো উত্তর নেই। কিন্তু চুপ করে থাকাও তো যায় না। অবশেষে তিক্ত বাক্য ছুড়ে মেয়েটা বলল, ভাইয়া, আমি ঠাট্টা করার মেজাজে নেই। আবির মুচকি হাসল। সে জানত, মেহেরের এই উত্তরে কোনো প্রশ্রয় থাকবে না। তবু বেহা মন আজ নত স্বীকার করল না। আবির পুনরায় মুখ খুলে অনুনয় করে বলল, আমি তোকে ভালোবাসি পাখি। তোর যন্ত্রণাকে জীবন থেকে তাড়িয়ে নতুন করে গুছিয়ে দিতে চাই সব। একবার সুযোগ দে। মেহের দীর্ঘশ্বাস ফেলে একদম শুকনো স্বরে বলল, যা হওয়ার হয়েছে ভাইয়া, আমি মানিয়ে নিয়েছি। আবির একটা শুকনো হাসি দেয়। আকস্মিক প্রশ্ন করে, ভালোবাসি সারুষকে? মেহেরের চোখজোড়া মুহূর্তে চিকচিক করে ওঠে, ঘোলা হয়ে আসে অশ্রুতে। আবির বুকে তীব্র ব্যথা অনুভব করল। বুকের ভেতর শূন্যতা তৈরি হল। তার ভয়, তার আশঙ্কা। অবশেষে তার অনুমানটুকুই সত্যি হল। প্রেয়সীর মনের ফাঁকা স্থানটুকু অন্য কারো দখলে। ঈশ্বস। আবির বুকের ব্যথা লুকিয়ে হাসে। মেহেরের গালে হাত রাখে। পাখি, ভালোবাসা খুব যন্ত্রণা দেয়। তুই বড্ড ভুল করে বসলি। মেয়েটা আর নিজেকে ধরে রাখতে পারল না। আবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আবিরের শুনশান বাড়িটা মুহূর্তেই শোকাচ্ছন্ন মরা বাড়ির মতো মনে হলো। মেহেরের মাথায় হাত বোলালো সে। ভেতর থেকে যন্ত্রণাগুলো ছিটকে বেরিয়ে আসতে চাইছে। কি জানি কিভাবে আটকে রেখেছে নিজেকে। আবির আফসোস নিয়ে হাসে। নীল ব্যথারা বুক ভর্তি চাপা হয়ে আর্তনাদে হাহাকার করছে। প্রেয়সী তার বুক ভেজাচ্ছে অথচ অন্য পুরুষের জন্যে। হায় নিয়তি। উদ্ধৃতি চিহ্ন। সন্ধ্যার আকাশ রক্তিম আভায় ঢেকে গেছে। সূর্য অস্ত যাওয়ার আগে শেষ বিদায়ের মতো ধরণীর কোণে লালচে আলো ছড়িয়ে রেখেছে। শহরের বাতাস ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, কিন্তু এই বাড়ির অভ্যন্তরে উত্তাপের পরিবর্তন নেই। দামি ক্রিস্টালের চাদোয়া থেকে আলো ছড়িয়ে পড়ছে, কিন্তু সেই আলো যেন আয়েশা খন্দকারের হৃদয়ে বসে থাকা হিংস্র দৃষ্টিকে একটুও ম্লান করতে পারছে না। হৃদের মুখটা আগুনের মতো তেতে আছে, শিরাগুলো ফুলে উঠেছে। দাঁত কিরমির করে সে বলল, শুনলাম আরুষের বউয়ের বাচ্চা হবে। গলার স্বর বিষাক্ত, যেন একটুও সহ্য করতে পারছে না কথাটা। আয়েশা খন্দকার ধীরে ধীরে মুখ তুলে তাকালেন। চোখে কোনো বিস্ময় নেই, এই সংবাদটা আগে থেকেই জানা ছিল। তিনি ঠান্ডা স্বরে বললেন, ঠিকই শুনেছ। হৃদ দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে, আমার বিরক্ত লাগছে মম। তুমি কিভাবে শান্ত হয়ে বসে আছো? আমার রক্ত টগবগ করে। আরুষ সুখে সংসার করবে, বউ বাচ্চা নিয়ে আমার বাবার সম্পত্তি ভোগ করবে আর আমি দূর থেকে চেয়ে চেয়ে দেখব? হৃদের চোখে একরাশ বিদ্বেষ, যেন রাগে নিঃশ্বাস ফেলতেও পারছে না। আয়েশা খন্দকার নিঃশব্দে মদের গ্লাসে আঙুল ঘুরিয়ে গেলেন। ঠোঁটের কোণে এক টুকরো বিদ্রুপ ফুটে উঠল। সবকিছুর নির্দিষ্ট সময় থাকে হৃদ। তাড়াহুড়ো করো না। কিন্তু হৃদ আর স্থির থাকতে পারে না। সোফা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে, তুলে নি মেয়েটাকে, রেপ করে মেরে ফেলে দেব। ওর বউয়ের সাথে বাচ্চাও মরে যাবে মম। আরুষ পাগল হয়ে যাবে। কাউকে একবারে মারার চেয়ে পঙ্গু করে তিলে তিলে মারা বেশি আনন্দের। হৃদের চোখে বিকৃত পৈশাচিকতার ঝলক।
মনে হচ্ছে এই নিষ্ঠুর কল্পনাটাকে সে বাস্তবের মতো দেখতে পাচ্ছে। আয়েশা খন্দকার এবার বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে চাইলেন। চোখের দৃষ্টি কঠিন, ধমকের স্বর ফুটে উঠল কণ্ঠে। পাগলামি করো না, হৃদ। আরুষকে আমরা মারতে পারবো না। ওকে ধ্বংস করতে হলে মেহেরের বেঁচে থাকা দরকার। আমি না বলা পর্যন্ত বাড়াবাড়ি করবে না। রক্তের তেজ দেখিয়ে লাভ নেই। আরুষ তোমার চেয়ে হাজার গুণ হিংস্র, কথাটা ভুলে যেও না। এক মুহূর্তের জন্য হৃদ চুপ করে গেল। তারপর চোখ রক্তবর্ণ করে বলল, আমিও তোমার রক্ত, মম। তুমি ভুলো না। হৃদ ভারী পায়ে গটগট করে বেরিয়ে গেল দরজা ঠেলে। শৌখিন ঘরের মধ্যে নিস্তব্ধতা নেমে আসে। আয়েশা খন্দকার ধীরে ধীরে গ্লাসটা হাতে নিলেন। মদের গাঢ় লাল রং আলোয় চকচক করছে। এই যেন রক্তের প্রতিচ্ছবি। এক চুমুক দিয়ে গ্লাসটা টেবিলে রাখলেন। তার দৃষ্টি গভীর, হয়তো দূরের কিছু ভাবছে। ঠোঁটের কোণে একটুখানি ঠান্ডা হাসি। সবকিছু পরিকল্পনা করা হয়ে গেছে। শেষ দানটা শুধু দেওয়ার অপেক্ষা মাত্র। কিন্তু তার আগে এই মর্কটটা কোনো ভুল না করে বসে। আন্ডারস্কোর 66। রাতের আকাশ পরিষ্কার কিন্তু কোথাও একটা তারা নেই। জানালার পর্দা বাতাসে দুলছে। বাইরে দূরের কোনো গাড়ির হর্ন শোনা যায় ক্ষীণস্বরে। এক পশলা হালকা বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে। বৃষ্টির ধোয়া গন্ধ মিশে আছে বাতাসে। ঘরের ভিতরে আবছা হোল আলো, যেন রাতের রহস্যময়তায় মিশে এক আলাদা রং ধারণ করেছে। আরুষ ধীর পায়ে এগিয়ে আসছিল। আসলে এগিয়ে আসছিল বলা ঠিক হবে না। বিছানার একপাশে তার মোবাইলটা রাখা, আর পাশেই বসে ছিল মেহের। ফোনটা নিতে গিয়েই তার সামান্য এগোনো। কিন্তু মেহেরের দৃষ্টিতে সে অন্য কিছু। মুখটা ঘৃণায় কুঁচকে যায় ওর। তক্ষুনি তীব্র কণ্ঠে বলে ওঠে, নিজেকে নির্দোষ প্রমাণ না করে আমার ধারের কাছে আসবেন না। গা ঘিন ঘিন করে। আরুষ স্থির হয়ে দাঁড়িয়ে যায়। চোখে কোনো বিস্ময় নেই, নেই কোনো প্রতিক্রিয়া। এক মুহূর্ত গভীর দৃষ্টিতে চেয়ে থাকে মেহেরের চোখে, তারপর অবজ্ঞার হেসে বলে, পৃথিবী আমায় বদনাম করবে আর নিজেকে প্রমাণ করতে আমি ছুটে বেরাবো? আরুষের ঠেকা পড়েনি। কে কি ভাবল, আই ডোন্ট কেয়ার। মেহেরও এক চুল ছাড়ল না। গম্ভীর কণ্ঠে বলল, অভিযুক্ত প্রমাণিত হলে আপনি জেলে যাবেন মিস্টার শেখ। আরুষ শুনেও না শোনার ভান করে প্রথমে। এরপর ঠোঁটের কোণে একটুখানি হাসির রেখা টানে। তাই, কে আমায় জেলে দেবে শুনি? জনগণ নাকি তুমি? একটু থামে, তারপর কটাক্ষ মেশানো স্বরে বলে, আমাদের দেশে কোনো আইন নেই, মেহেরজান। কিছু টাকা ঠেলে দিলেই আমি ছাড়া পেয়ে যাব। এসব ফুটো আইনে আমি থুথুও ফেলি না। মেহেরের ঠোঁট শক্ত হয়ে আসে। দৃঢ় কণ্ঠে বলে, তবে আইন আমি নিজে বানাবো মিস্টার শেখ। আপনি কিছু করে থাকলে আমার হাত থেকে রেহাই পাবেন না। আরুষ ম্লান হাসে। যেন কথাটা গায়ে লাগেনি, বরং গভীর কোনো এক শূন্যতায় ডুবে যায় তার চোখের দৃষ্টি। পেতে চাইও না, মেহেরজান। পৃথিবীর উপর আমার কোনো টান নেই। আমার ভাগের কাজটুকু করে বিদায় নেব এই পৃথিবী থেকে। সেদিন তুমিও মুক্তি নিও। খোলা আকাশে উড়ে যেও, সোনার খাঁচার মালিকটা তখন আর থাকবে না। কথাগুলো শোনার পর মেহের থমকে যায়। এই লোকটা আসলে কি চায়? কখনো প্রচণ্ড কঠোর, কখনো অসহায়, কখনো বিদ্রুপাত্মক, এই মানুষটার আসল রূপ কি? কিছুক্ষণ চুপ মেরে বসে থেকে মেহের হাত বাড়িয়ে দেয়, আরুষের মাস্টার্সের বইগুলো তার দিকে এগিয়ে দেয়। কড়া গলায় আদেশ করে, আপনার পরীক্ষা পরশুদিন। পড়তে বসুন। আরুষ বইগুলো হাতে নেয় ঠিকই, কিন্তু পাতার দিকে চোখ যায় না। বরং চোখে একরকম দুষ্টু দৃষ্টি নিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলে, এখন পড়াশোনার মুড নেই। একটু কাছে আসো, আদর খেয়ে ঘুমিয়ে যাই। চোখ বড় বড় করে তাকায় মেহের, বিস্ফোরিত ভাব নিয়ে বলে, আপনার নামে আস্ত একটা রেপ কেস ঝুলে আছে। কিভাবে এমন নির্বিকার হয়ে আছেন আপনি? উদ্ধৃতি চিহ্ন। আরুষ হাসে। একটা হাড় হিম করা, বিদ্রুপ ভরা হাসি। শত পাপ করেই ভয় পাই না। আর এটা তো আমার নামের নয়। মেহেরজান, আমার ডিকশনারিতে ভয় বলে কোনো শব্দ নেই। মেহের চাপা স্বরে বলে, অনিমা মিথ্যে কেন বলবে? বুঝতে পারছি না। আরুষ এবার চোখ নামিয়ে ফেলে। হঠাৎ করেই বলে ওঠে, মিথ্যে সে বলেনি। আমি ধর্ষক। হ্যাঁ, আমিই ধর্ষক। তারপর উন্মাদের মতো হো হো করে ঘর কাঁপিয়ে হাসতে থাকে। সেই হাসিতে যেন শীতল কোনো অন্ধকার মিশে আছে। মেহের শিউরে ওঠে। আরুষের এই হাসিটাকে একদম পছন্দ করে না। ওর অস্বস্তি হয়। আরুষকে আরো বেশি রহস্যময় মনে হয়। আরুষ মোবাইল মুঠোয় নিয়ে সোফায় গিয়ে বসে। গুগলে গিয়ে কি যেন সার্চ করে। অতঃপর মাথা চুলকে কি যেন ভেবে বলে, জান আমার চ্যাম্পের কয়মাস চলছে? উদ্ধৃতি চিহ্ন। মেহের জবাব দিতে পারে না। তার মাথায় ভিতরে একদিকে চিন্তা হচ্ছে রিপোর্ট নিয়ে, অন্যদিকে আরুষের বাদরামি।
দুটি বিপরীত ধর্মী রিয়াকশন একসাথে তো সামলানো যায় না। আরুষ মেহেরের উত্তর না পেয়ে উপরের দিকে তাকায় ও হাতের আঙ্গুল গুনা শেষে বলে 2 মাস 13 দিন সামথিং। এরপর আরুষ গুগলে কি যেন সার্চ করে। ভিডিও প্লে হচ্ছে। মেহের কান পেতে অধীর আগ্রহে আরুষকে পর্যবেক্ষণ করতে থাকে। ব্যাটা নিশ্চিত গোলমাল কিছু করছে। আরুষ চোখ তুলে একবার মেহেরের দিকে চেয়ে ঠোঁট ফাঁক কথা হাসি দেয়। অতঃপর ঠোঁট কামড়ে ধরে বলে, উকি মেরে কি দেখছো জান? আমি তারা চিহ্ন দেখছি না। তোমার গুগল চাচার থেকে আগে জেনে নিই বাচ্চা কাচ্চার ক্ষতিপ্তি হবে কিনা, এরপর আসছি। আজ রাতে ঘুমাবো না, ঘুমাতে দিব না। মেহের হতভম্ব বনে যায়। লোকটার মধ্যে বিন্দুমাত্র শালীনতা নেই। একেবারে নির্লজ্জ। ছি হহ, লোকটা কি মাটির বদলে ধাতু কি দিয়ে তৈরি নাকি মাটিতেই গলদ ছিল? আপনার মুখে কিছু আটকায় না? আঙ্কেল এত ভালো মানুষ আর আপনি, ছি। আরুষ কাঁধ ঝাঁকিয়ে বলে, ছি ছি করবে না মেয়ে। আমার বাপ অত ভদ্র হলে আজ তোমার সামনে আমি বসে বসে রোমান্সের ফতুয়া শোনাতাম না। বাপ মার ডার্ক রোমান্সের জন্য আমি হয়েছি কালা। বুঝছ? উদ্ধৃতি চিহ্ন। মেহের বিরক্ত হয়ে কান চেপে ধরে। রাগে দাঁত চেপে বলে, আপনি মুখ বন্ধ করুন, নয়তো আমি। আরুষ বাঁকা হাসে। প্লিজ কিছু করে আমার মুখ বন্ধ করো। আজ আমি কিছু করব না। যা করার তুমিই করো। মিস্টার শেখ। চেঁচিয়ে উঠে মেহের বিছানা থেকে লাফিয়ে উঠে। রাগে ফুলে ফেপে ঘর ছেড়ে বেরিয়ে যেতে চায়। কিন্তু আরুষ এক ঝটকায় দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দরজার ফ্রেম ধরে শয়তানের মতো হাসে। এখন তুমি যেতে পারবে না মেহেরজান। গুগল চাচা বলেছে, আরুষ তুমি তোমার বউকে আদর করতেই পারো। এতে কোনো ক্ষতিপ্তি নেই। বউ তোমার, বাচ্চা তোমার, মর্জি তোমার। তোমাকে না করার আমি কে হে? লুচ্চামি করার জায়গা পান না? আরুষ হেসেই যায়। ঘরে একটা আগুন সুন্দরী বউ রেখে বাইরে গিয়ে লুচ্চামি করব কেন মেয়ে? পাপ হবে না? পাপের ভয় আছে আপনার? আমার না থাকুক, তোমার তো আছে। কাছে আসো। নিকুচি করেছে কাছে আসার। ইতর লোক যত লাফালাফি করবে, তত দোজ বাড়বে। যান, শান্ত হও। বারণ করেছি আমি। তেজি সুরে আরুষ গভীর কণ্ঠে বলে, আমি তো বারবার বারণ করি আবিরের শার্ট না ভিজাতে। তুমি বারবার ওর কাছে কেন যাও? আমার বুকের বৃহৎ ফাঁকা স্থানটা তোমার চোখে পড়ে না? মনে হয় না শূন্য বুকটা পূর্ণ করে দিই? মেহেরের কণ্ঠস্বরে অবজ্ঞার ঝাঁজ। রাক্ষসরা ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। তার গলা স্পষ্ট, দৃঢ়। যেন কোনো চিরন্তন সত্য ঘোষণা করছে। আরুষ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে একটুখানি বিকৃত হাসি, চোখে গভীর অন্ধকারের ছায়া। কণ্ঠস্বর ঠান্ডা তীব্র ব্যঙ্গ মেশানো। তোমার মতো রাজকন্যারা রাক্ষসদের ঘৃণা করে বলেই রাক্ষসরা জোর করতে বাধ্য হয়। একটা ক্ষণিক বিরতি নেয় সে। তারপর ধীর অথচ দৃঢ় কণ্ঠে এমনভাবে বলে, যেন কোনো অলঙ্ঘনীয় সত্য উচ্চারণ করছে। একবার নিজে থেকে কাছে এসে দেখো মেয়ে। এত তীব্রতর প্রেম পৃথিবীর কোনো রাজপুত্রের বুকে তুমি পাবে না। গল্পের নায়করা বরাবর দর্শকের ফ্যান্টাসি হয়। ভিলেনরা পায় গালি। অথচ কেউ ভেবে দেখে না, এক নায়িকাকে পেতে তারা গোটা পৃথিবী ছাড়খাড় করতে প্রস্তুত। আরুষ মেহেরের কাছে এগিয়ে আসে, মেহেরের দিকে দৃষ্টি আরও গভীর হয়। চোখে দপদপ করছে দাহ করা অনুভূতি, কণ্ঠস্বরে অদ্ভুত দৃঢ়তা। আমি তোমার গল্পের সেই খলনায়ক, যে তোমার জন্য মরতে পারি, আবার শত শত নায়ককে মারতেও পারি। _ 67 শহরের পূর্বাকাশে তখন ভোরের প্রথম আলো ফোটার আয়োজন। আলো এখনো পুরোপুরি প্রস্ফুটিত হয়নি, কিন্তু হাসপাতালের করিডোরে সারা রাত জ্বলতে থাকা সাদা আলোগুলো নিস্তব্ধতার মাঝে নিঃসঙ্গ জোনাকির মতো ঝলমল করছে। হাসপাতালের পরিবেশটা শীতল ও গম্ভীর হয়ে আছে। মাঝে মাঝে অ্যাম্বুলেন্সের সাইরেনের ক্ষীণ প্রতিধ্বনি ভেসে আসছে। নার্সরা এক একটা ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে ঢুকছে, রোগীদের স্বজনেরা ক্লান্ত চোখে অপেক্ষারত। সাদা দেয়াল, ওষুধের গন্ধ, ক্লান্তির শ্বাস, ক্লান্ত মুখগুলোর ভিড়ে সবকিছুই কেমন যেন নির্জীব, অথচ চাপা শ্বাসরুদ্ধকর পরিবেশ। এই নীরবতা খান খান করে ছিন্ন হলো যখন করিডোর ধরে দৃপ্ত পায়ে এগিয়ে এলো মেহের। তার চোখ জ্বলছে, হাত শক্ত করে মুঠো করা। এক হাতে ধরা খামে টেস্টে ফরেন্সিক রিপোর্ট। অনিমার কেবিনের সামনে পৌঁছাতেই দরজা ধাক্কা দিয়ে ঢুকে গেল সে। অনিমা বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসেছিল, যেন এই পৃথিবীতে সে একেবারেই অদৃশ্য হয়ে যেতে চায়। চোখ মুখ ফোলা, ক্লান্ত আর ভয়ার্ত। মেহেরের প্রবেশে চমকে তাকালো সে, কিন্তু পরের মুহূর্তেই ঠাস একটা চর অনিমার গালে আছড়ে পড়ল। ঘরজুড়ে যেন বজ্রপাত হলো, নীরবতা ভেঙে খানখান করে দিল সেই এক চর। তোর শরীরে পাওয়া সিমেনের স্যাম্পলের সাথে মিস্টার শেখের ডিএনএ ম্যাচ করেনি।
মেহেরের কণ্ঠ কাঁপছিল রাগে, ব্যথায়। অস্থির কণ্ঠে সে আবার বলে, আমি প্রথমেই বুঝেছিলাম তুই মিথ্যে বলছিস। শুধু প্রমাণের অভাবে মুখ খুলিনি। এখন বল, কার কথায় তুই আমার স্বামীর নামে এই জঘন্য অপবাদ দিলি? তোর একটুও লজ্জা করল না? অনিমা চর খেয়ে থরথর করে কেঁপে উঠল। চোখ বড় হয়ে গেল, দৃষ্টি ঝাপসা হয়ে এলো কান্নায়। সে হাত মুখে চেপে ধরে চিৎকার করে কাঁদতে লাগল। আমি বাধ্য, মেহু, বাধ্য। মেহেরের চোখ সংকীর্ণ হল। ওই ছেলেটার কথা মতো না চললে ও আমার ভিডিও ভাইরাল করে দেবে বলেছে। অনিমার কণ্ঠ অস্পষ্ট হয়ে আসছিল। আমি সেদিন টিউশনি করিয়ে ফিরছিলাম, রাস্তা একদম ফাঁকা ছিল, হঠাৎ কয়েকজন লোকে আমাকে তুলে নিয়ে গেল। তারপর সে থেমে গেল, মুখ হাতে চেপে ধরে আবারও কাঁদতে লাগল। ওরা আমার জীবন শেষ করে দিয়েছে, মেহু। বর্বরের মতো নির্যাতন করেছে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা স্পর্শ, প্রতিটা কষ্ট আমায় জ্যান্ত মেরে ফেলেছে। আর তারপর ভিডিও বানিয়ে তাদের মধ্যে একজন বলল, যদি আমি কথামতো না চলি, ও সব ভাইরাল করে দেবে। অনিমার গলা কাঁপছে, শব্দগুলো ফাঁসির দড়ির মতো আটসাট হয়ে আসছে। আমি কি করতাম, মেহু? কাঁদতে কাঁদতে অনিমা প্রায় নিঃশ্বাস নিতে পারছিল না। আমি কি করতাম? মেহেরের গলাটা এবার কেমন নরম হয়ে গেল। তুই আমায় বলতে পারতি। কিভাবে বলতাম? অনিমার চোখে তীব্র আতঙ্ক ফুটে উঠল। ওর লোকেরা এই হাসপাতালের প্রতিটা করিডোরে ছড়িয়ে আছে। আমি যদি সত্যিটা বলতাম, সঙ্গে সঙ্গে। অনিমা কথা শেষ করতে পারল না, গলা কেটে এলো। আমি তো প্রতিটা দিন মরে যাচ্ছি, মেহু। এর চেয়ে আমি যদি সত্যি মরে যেতাম, তাহলে ভালো হতো। একটা দীর্ঘশ্বাস পড়ল মেহেরের ঠোঁট থেকে, যেন বুকের ভেতর জমে থাকা কষ্ট কিছুটা বেরিয়ে আসতে চাইলেও পুরোটা বেরোতে পারল না। সে ধীরে ধীরে এগিয়ে গেল, তারপর নরমভাবে হাত রাখল অনিমার কাঁধে। শান্ত হ, তোর কিচ্ছু হবে না। মেহেরের কণ্ঠ এবার দৃঢ়, কিন্তু স্নেহময়। তোকে আমি সেফ জায়গায় সরিয়ে দেব। তোর কোনো ভিডিও থাকবে না। তুই কাঁদিস না, প্লিজ কাঁদিস না। অনিমা আর এক মুহূর্তও সহ্য করতে পারল না। সে ঝাঁপিয়ে পড়ে মেহেরকে জড়িয়ে ধরল, বুক ভেঙে কান্না শুরু করল। তার ক্ষতবিক্ষত আত্মা যেন একটু আশ্রয় খুঁজে পেল। শরীর কাঁপছে, দম আটকে আসছে, চোখের জলে মেহেরের কাঁধ ভিজে যাচ্ছে। কেবিনের বাইরে তখনও হাসপাতালের নিস্তব্ধতা। কিন্তু ভেতরে, এক বিধ্বস্ত আত্মার কান্নায় সবকিছু যেন গুমড়ে মরছে। আন্ডারস্কোর 68। অফিসের বিশাল ফ্লোর টু সিলিং কাচ দিয়ে বাইরের সূর্যের আলো কিছুটা ম্লান হয়ে প্রবেশ করেছে। বিকেল গড়ানোর পথে, সূর্যের সোনালি রশ্মি কাচের গায়ে আছড় পড়ছে, সেগুলো অদ্ভুতভাবে ডেস্কের ওপর ছড়িয়ে পড়েছে। অফিসের মধ্যে ভীষণ শান্তি বিরাজ করছে, যেন প্রকৃতির সঙ্গে এক ধরনের অবিরাম সামঞ্জস্য বজায় রেখেছে। আরুষ নিজের ডেস্কে একমনে ল্যাপটপে কাজ করছে। কিঞ্চিত আলো ডেস্কে এসে পড়লেও, ওর মনোযোগ পুরোপুরি জড়িয়ে আছে স্ক্রিনের দিকে। দালানের ভেতরের পরিবেশ বিশেষ শান্ত। কেবল দূর থেকে ট্রাফিকের অদৃশ্য শব্দগুলো ভেসে আসছে একটানা সুরের মতো। আরুষের চোখে কোনো অস্থিরতা নেই। হাতের আঙুলগুলো দ্রুত কিবোর্ডে ছুটছে, কোনো বাধা ছাড়া সে তার কাজের মধ্যে ডুবে আছে। হাতের কাছে রাখা গাঢ় কালো রঙা ঠান্ডা কফি আর অ্যাশট্রেতে রাখা জ্বলন্ত সিগারেটের গন্ধ বাতাসে মিশে চারপাশে তামাটে গন্ধ সৃষ্টি করেছে। তবে সেদিকে আরুষের কোনো দিকে মনোযোগ নেই। সে একধ্যানে কাজ করে যাচ্ছে। হঠাৎ ফোন স্ক্রিনে একটি অপ্রত্যাশিত নোটিফিকেশন আসে, মেহেরের নামটা ভেসে ওঠে। ফোনের স্ক্রিনে মেহেরের নাম ভেসে উঠতেই আরুষের চোখ কুঁচকে গেল। মেহের, তাও আবার ভিডিও কল? জীবনে এই প্রথম মেয়েটা নিজে তাকে কল করেছে। এক মুহূর্তের জন্য বিস্ময় কাজ করলেও, পরক্ষণেই মনে হলো, হয়তো জরুরি কিছু। দ্বিধা না করে রিসিভ করল সে। মেহ, কথা শেষ করার আগেই স্ক্রিনে ফুটে উঠল একটা নোংরা, বিকৃত হাসিমুখ। হৃদ। আরুষের ভ্রু কুঁচকে গেল, চোখ দুটো ধীরে ধীরে ধূসর থেকে ভয়ঙ্কর লাল হয়ে উঠল। ব্রো, হোয়াটসঅ্যাপ? ওর ঠোঁটের কোণে খেলছে শয়তানি। আরুষের ধমনীতে রক্ত যেন জমে গেল। তুই? হৃদ একটু ঝুঁকে এসে বলল। ভাবিকে দেখতে ইচ্ছে করছিল, তাই তুলে নিয়ে এলাম। ক্যামেরা একটু সরিয়ে ধরতেই আরুষ দেখতে পেল মেহেরকে, নিথর, নিস্তেজ। গাড়ির সিটে অচেতন হয়ে পড়ে আছে মেয়েটা, মাথাটা একপাশে ঢলে গেছে। আরুষের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। হৃদের মুখে হাসির ঝিলিক, চোখে এক ধরনের দানবীয় উত্তেজনা। ভাবি আমার আগুন সুন্দরী। হাত নিষ্পিস করছে। এখন যদি ছুঁয়ে ফেলি, সহ্য করতে পারবি তো? হৃদ আঙুলের পাতা ফটফট করে ফাটিয়ে আবার বলল। আজ প্রথমবার তোর পার্সোনাল জিনিসে আমি হাত দেব। উফফো, আই কান্ট কন্ট্রোল ইয়ার।
সব জায়গায় হাত দেব, পারলে আটকা। আরুষের শিরদাঁড়া দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল, মুহূর্তেই চোখ দুটো রক্তের মতো লাল হয়ে উঠল। শুও তারা চিহ্নের বাচ্চা, মেহেরকে বাসায় নামিয়ে রেখে যা, আমাকে যেতে বাধ্য করিস না। আল্লাহর কসম, তোর লাশও চিনতে পারবে না কেউ। হৃদ অট্টহাসিতে ফেটে পড়ল যেন। রিল্যাক্স, গর্জাচ্ছিস কেন ব্রো? আমিই তো। উদ্ধৃতি চিহ্ন। সে ক্যামেরা আবার ঘুরিয়ে দিল। মেহেরের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে এবার। ওর নিষ্পন্দ শরীর, অনড় চোখের পাতা, কপালের ওপর কিছু চুল এলোমেলো হয়ে পড়েছে। হৃদ ওর গাল চেপে ধরল, থুতনির নিচে আঙুল চালিয়ে বলল, অজ্ঞান মানে হাফ মরা। আগে জ্ঞান ফেরাবো, তারপর যা করার করব। শিকার যত ছটফট করবে, তত মজা। সে ঠোঁট চাটল। আর এটা তো আমার স্পেশাল শিকার। ভাবির একটু বেশি যত্ন নেব। তুই চিন্তা করিস না, আই উইল হ্যান্ডেল হার। আরুষের ধমনীতে আগুন দাউদাউ করে জ্বলছে। একদম শীতল হুমকি দিয়ে বলল, মরতে চাস? হৃদ একগাল হেসে বলল, হা হা হা, মরতে নয়, বাঁচতে চাই। আর বাঁচতে হলে একটু রোমাঞ্চ তো লাগবেই। হৃদ সিটে হেলান দিয়ে 32 পার্টি দাঁত বের করে হাসল। যেন ভয় দেখিয়ে আরুষের ধৈর্য পরীক্ষা নিচ্ছে সে। হাঙ্কি পাঙ্কি বাদ দে ব্রো। দৌড়া, আমাকে খুঁজে বের কর। 10 মিনিট দিলাম, পারলে বউকে বাঁচিয়ে নে। সে একটু বিরতি নিল, কথার নাটকীয়তা বাড়াচ্ছে। আমি শিকার নিয়ে বেশিক্ষণ অপেক্ষা করি না। ধরে সঙ্গে সঙ্গেই ছিঁড়ে খেয়ে ফেলি। আর আজ শিকারটা মেয়ে মানুষ। বুঝতে পারিস, কি কি করব আমি? উদ্ধৃতি চিহ্ন। হৃদের চোখে পৈশাচিক উন্মাদনা। সে ক্যামেরা আবার ঘুরিয়ে মেহেরের দিকে তাকিয়ে হাসল। ভাবির আগে জ্ঞান ফিরাবো, তারপর এমন অবস্থা করব, তুই দেখলেও শিউরে উঠবি। এত নৃশংস মৃত্যু কারো হবে না, ভাই। বউয়ের সাথে তোর বাচ্চা ফ্রি। আজ আমার মহাভোজ। আরুষ গর্জন করে উঠল, ছুঁয়ে দেখা, পারলে ছুঁয়ে দেখা। কুচি কুচি করে কাটবো জানোয়ার। হৃদ চোয়াল শক্ত করল, আমি কতবার জানোয়ার দেখতে পাবি? আর 8 মিনিট। টিক টিক টিক। উদ্ধৃতি চিহ্ন। ফোনটা কেটে যেতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু আরুষের কানে বাজছে ঘড়ির কাঁটা। মাত্র 8 মিনিট। ল্যাপটপটা এক ঝটকায় হাতে তুলে নিয়ে আছাড় মারল ডেস্কের ওপর। ল্যাপটপ ভেঙে চুরমার। টুকরোগুলো ছড়িয়ে গেল মেঝেতে, যেমন ছিটকে গেছে ওর ধৈর্যের শেষ বিন্দু। নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, বুকের খাঁচার ভেতর দাবানল দাউদাউ করে জ্বলছে। নাকের ফুটো দিয়ে যেন জ্বলন্ত আগুন বেরিয়ে আসছে। মেহের, ওর মেহের। আরুষ নিজের দুই কনুই ডেস্কের ওপর ঠেকিয়ে মাথাটা নিচু করল। গরম নিঃশ্বাস পড়ছে হাতের তালুতে। সারা শরীর রাগে, জলে পুড়ে একদম ধাতব হয়ে গেছে। হঠাৎ একটা নোনতা স্বাদ মুখের ভেতর এসে লাগল। রক্ত। আরুষ ক্রোধে নিজের ঠোঁট কামড়ে রক্ত বের করে ফেলেছে কখন যেন। এখন যদি ওর সামনে হৃদ থাকত, এক মুহূর্ত দেরি করত না। নিজের হাতেই ছিঁড়ে ফেলত জানোয়ারটাকে। শরীরের এক একটা হাড় গুঁড়িয়ে দিত। ওর শ্বাস কেড়ে নিত। শুও তারা চিহ্নের বাচ্চা। শিরায় শিরায় রক্ত দ্রুত চলছে। আতঙ্ক আর রাগের ভয়ঙ্কর মিশেলে আরুষের শরীরটা থরথর করছে। মেহেরের শরীর ছুঁয়েছে হৃদ। ওর গাল, ওর চিবুক। নোংরা, বিকৃত হাতে। আল্লাহর কসম, ছিঁড়ে ফেলব। হাত দুটো মুখে একবার চেপে ধরল আরুষ। না, ও ভেঙে পড়বে না। ও কাঁপবে না, অন্তত আজ না। আজ যদি মেহেরের শরীরে এক বিন্দু আঁচড়ও লাগে, হৃদ শুধু মরবে না, ওর মৃত্যুকে এত ভয়ঙ্কর করে তুলবে যে, মৃত্যুও কেঁপে উঠবে। আরুষের নখ হাতের তালুতে গেঁথে যাচ্ছে। আজ ওর ধৈর্যের শেষ সীমা পেরিয়ে গেছে। আরুষ চোখটা বন্ধ করল। চোখের পাতায় ভাসল তার শ্বেতপদ্মের অচেতন মুখ। বুক কাঁপল আরুষের। শিরাগুলো ফুলে উঠল। আমি আসছি জান।